জাগরণ নিউজ। ডায়াবেটিসের ওষুধটা দেয়, হাসপাতালে নিয়ে যায়, সে কি স্বাস্থ্যের কাজ করছে না? তার কাজও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কাজের মধ্যেই পড়ে। এবং সেটাকে আমরা কিভাবে আপগ্রেড করতে পারি, আরো জনসম্পৃক্ত করতে পারি। পরিবর্তন, সংযোজন, বিয়োজন এবং সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের যে কর্মসূচি বা আমাদের যে প্রতিশ্রুতি বা আমাদের যে সংস্কার প্রস্তাব, এগুলো আমরা পৌঁছে দিয়েছি। আমি শুধু এখানে একটু কাব্যিক দুই একটি লাইন বলতে পারি যে বাকি কাজগুলো তারাই করবে, জাস্ট মূলনীতি জাতীয়। যেমন 31 দফা প্রণয়নের সময়ে আমি তখন নির্বাসিত জীবনে ছিলাম। আমি এবং আমাদের আরেকজন সিনিয়র সহকর্মী আমরা এটা প্রণয়ন করেছি। তখন আমাদের ভাবনা ছিল যে ফ্যাসিবাদের পতন হবে। ফ্যাসিবাদ, যে কোনো স্বৈরাচার, যে কোনো একনায়কতন্ত্রের পতন হয়। কোনো অস্বাভাবিক পন্থায় কোনো রাষ্ট্র পরিচালনা দীর্ঘদিন চলে না, এটাই সভ্য দুনিয়ার ইতিহাস। আমরা এটা দেখতে পেয়েছিলাম, তবে কবে যাবে দিন তারিখ আমরা ঠিক করতে পারিনি। কিভাবে যাবে সেই পন্থা আমরা নির্ধারণ করতে পারিনি। কত রক্তপাতের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের পতন হবে সেটা ইতিহাসে অনেকগুলো উদাহরণ আছে। আমাদের ইতিহাসটা কিভাবে সৃজন হবে তখন আমরা সেটা দর্শন করিনি। সেটা পরবর্তীতে আমরা দর্শন করার সুযোগ হয়েছে, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবী দেখেছে। এখন সেই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের যে প্রস্তাব তখন ছিল, যদি ফ্যাসিবাদের পতন হয়, যারা আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী, এখানে কি অধিকার বলা হয়েছে না তারুণ্যের রাজনৈতিক অধিকার? আমার মনে হয় যে সামনের ব্যানারগুলোতে তারুণ্যের রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র ভাবনা, এটা দেওয়া উচিত হবে। কারণ অধিকার তো শুধু তারুণ্যের থাকে না, সবারই থাকে। এবং তারুণ্যের রাজনৈতিক কি যেন শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের হেডলাইনটা কি? রাজনৈতিক অধিকার না, হেডলাইনটা তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ। না, এটাতে এখানে আমি রাস্তায় ঘাটে দেখলাম যে তারুণ্যের অধিকার নেই। হ্যাঁ, আগামীকালকে প্রোগ্রাম তারুণ্যের রাজনৈতিক। ও আসার সময় যেটা দিলাম, তাহলে এখানে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ, এখানে যদি একটা লাইন লেখা যায় যে তারুণ্যের রাষ্ট্রচিন্তা, এগুলো তো সবই রাষ্ট্রচিন্তা। তখন কি নিয়ে ভবিষ্যৎ ভাবনা? রাষ্ট্র নিয়েই তো। আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন করছি এখন। রাষ্ট্র সংস্কারের জন্য যে সমস্ত আইটেমস, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য যে সমস্ত দফা, সেগুলো 31 দফায় বিবৃত হয়েছে। তাহলে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক, জনগণের অর্থনৈতিক মুক্তি আনয়ন, এটা আমাদের উদ্দেশ্য। শুধু রাষ্ট্র কাঠামো সংস্কারের মধ্যে নয়, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের অর্থনৈতিক মুক্তি, জনগণের অর্থনৈতিক মুক্তি আনয়ন হচ্ছে আমাদের লক্ষ্য। সুতরাং তারুণ্যের রাষ্ট্র ভাবনা, রাষ্ট্র চিন্তা, এই লাইনে একটা ভবিষ্যতে লিখলে আমার মনে হয় অনুষ্ঠানের জন্য ভালো হবে। যে আমরা কি আইডিয়াস পেলাম আমাদের তরুণদের কাছ থেকে। অবশ্য তরুণের ডেফিনিশন আমিও পড়ে যাই তরুণের মধ্যে। এখনকার জমানায় যা বলছে অ্যাট দি এজ অফ 65 ইয়ার্স বলে যে আমাদের তরুণ নেতা। তো মাঝে মধ্যে আমাকেও তরুণ নেতা অবশ্য বলে, আমি নাখুশ হই না সেই হিসাবে। তো একটা কথা শিক্ষা নিয়ে বলি, আমরা যখন ভূমিষ্ঠ হই, যখন কথা বলতে শিখি, তারও অনেক দিন আগে থেকে মাতৃগর্ভে কিন্তু শিশুরা মায়ের আওয়াজ শোনে এবং বোঝে। তারা শিক্ষা তখন থেকে নেয়, নারী ভালোবেসে বলতে পারবে। এবং ভূমিষ্ঠ হওয়ার পরের থেকে মায়ের ইশারা ইঙ্গিত কথাবার্তা বাচ্চা বোঝে। সন্তান সে যখন প্রথম কথা বলে, সেই মা বলে, এবং সেই মা আকার দিয়ে মা যে লিখতে হয় সে জানে না। তারপর যখন কথা বলে, আমি কয়েকটা ভাষা শেখার চেষ্টা করেছিলাম, সেই হিসাবে বলছি। তো যখন কথা বলে, যখন শেখায়,
তখন স্পোকেনটা শেখা, বলতে শেখা, কখনো বানান শেখায় না, ব্যাকরণ শেখায় না, লিখিত শেখায় না। এবং স্পোকেনের পরের স্টেজ আছে পড়া, তারপরে আসে ব্যাকরণ ক্লাস 7, 8, 9, 10-এ যে কীভাবে কী করতে হয়। এখন কোনো ব্রিটিশ, কোনো আমেরিকান, কোনো স্টুডেন্টকে যদি ব্যাকরণ জিজ্ঞেস করতে হয়, সে ব্যাকরণ বলতে পারবে না। বাট সে যখন ইংলিশ বলবে, তখন আমাদের এখানে 3 বার পিএইচডি যে করেছে তার চাইতে ভালো বলবে না কিনা, কারণ সেটা তার মাদার টাং, মাদার ল্যাঙ্গুয়েজ। তো সেই জন্য আমি আজকে এই আইডিয়াটা ডিসেমিনেট করতেছি। অবশ্য আমার একটা উদ্ধার করা আইডিয়া, মানে ধার নেওয়া আইডিয়া। এটা হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খানের। আপনারা নিশ্চয়ই তার নাম শুনেছেন, নিশ্চয়ই পড়েছেন। তো আমি একসময় ডক্টর সলিমুল্লাহ খান আর আমি একই রুমে থাকতাম আর কি, ওনার সাথে থাকতাম। উনি আমার সিনিয়র, একই ডিপার্টমেন্টে, ল ডিপার্টমেন্টে, মহসিন হলের 324 নম্বর রুমে। তো অবশ্য আমি যখন কথা বলি ওই যে দাড়ি কমা সহ বলতে পছন্দ করি, সেই জন্য আর কি। ওনার যে আইডিয়া এবং উনি যেটা প্রবক্তা বলছেন যে মাতৃভাষায় অবশ্যই প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনটা করতে হবে। কেননা যেই বাচ্চা ইতিহাসটা শিখে ইংরেজি দিয়ে, সে ঠিক মতো সেই ইতিহাস বুঝবে না। যেই শিশু ইংরেজি দিয়ে অঙ্ক করতে চায়, সে অঙ্ক বুঝবে না। যেই শিশুকে আমরা সায়েন্স পড়াবো ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়ে, মাদার টাং ছাড়া, সে সেটা বুঝবে না। সেই জন্য আপনি দেখবেন যে সমস্ত ওই ইংলিশ মিডিয়ামের অনেক স্কুলের ছাত্র যে হায়ার এডুকেশনে যে আমাদের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, ওখানে কম্পিটিশনে ভর্তি হতে পারে না। এটা আমি প্র্যাকটিক্যালি আমি দেখেছি অনেককে। তো সুতরাং আপনারা এটা মার্কেটিং